রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ। প্রায় 1,70,00,000 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে একা রাশিয়া পৃথিবীর প্রায় 11% স্থলভাগ দখল করে রেখেছে। রাশিয়ার মানচিত্র দেখলে মনে হবে পৃথিবীর অন্যান্য দেশের মানচিত্র রাশিয়া একাই গিলে খেয়েছে। রাশিয়া এতটাই বিশাল যে এটি 11টি আন্তর্জাতিক টাইম জোন আর 2টি মহাদেশে ইউরোপ এবং এশিয়াতে বিভক্ত হয়ে গেছে। কিন্তু রাশিয়া এত পাওয়ারফুল এবং এত বড় দেশ হওয়া সত্ত্বেও কেন রাশিয়ার 80% মানুষ শুধুমাত্র এই ছোট্ট অংশে বাস করে? কেন রাশিয়ার মাইলের পর মাইল জমি ফাঁকা পড়ে থাকে যেখানে কেউ বাস করতে চায় না? এই রহস্যের পিছনে শুধুমাত্র কি রাশিয়ার ভৌগোলিক বৈচিত্র্য, অর্থনৈতিক সীমাবদ্ধতা আর রাজনৈতিক ইতিহাসই জড়িত, নাকি অন্য কোনো অজানা কারণও লুকিয়ে রয়েছে? আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পুরো বিষয়টি একদম পরিষ্কারভাবে বুঝে নিব। রাশিয়াকে দুটি পার্টে বিভক্ত করা হয়, ইউরোপিয়ান রাশিয়া আর এশিয়ান রাশিয়া। রাশিয়াকে দুটি ভাগে ভাগ করলে একটি বিশেষ বিপরীত চোখে পড়বে। ইউরোপীয় রাশিয়া মোট ভূখণ্ডের মাত্র 23%, অথচ দেশটির প্রায় 80% মানুষ এখানেই বাস করে। অন্যদিকে এশিয়ান রাশিয়া, যাকে সাইবেরিয়া ও সুদূর পূর্ব রাশিয়া বলা হয়, এটি 75% এলাকা জুড়ে বিস্তৃত, কিন্তু সেই তুলনায় জনসংখ্যা খুবই কম। রাশিয়ার রাজধানী মস্কো ইউরোপীয় অংশেই অবস্থিত এবং এখানকার সড়ক নেটওয়ার্ক, শিল্প ও রাজনৈতিক প্রতিষ্ঠানও প্রধানত পশ্চিমে গড়ে উঠেছে। রাশিয়ানরা কেন পূর্ব দিকে তেমনভাবে বসতি স্থাপন করেনি তা বোঝার জন্য ইতিহাসে ফিরে যেতে হবে। এক সময় রাশিয়া এত বড় ছিল না। তখন এই অঞ্চলে ছোট ছোট প্লানভূমির কৃষিভিত্তিক সমাজ ছিল, যা বর্তমান পশ্চিম রাশিয়া ও ইউক্রেনের অংশ। এই এলাকায় উর্বর মাটি, নদীর সান্নিধ্য এবং অনুকূল আবহাওয়া ছিল, যা বসবাসকে সহজ করেছিল। কিন্তু উরাল পর্বতমালার পূর্বে সাইবেরিয়ার অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রচন্ড ঠান্ডা এবং বিরূপ পরিবেশের কারণে এখানে জীবনধারা গড়ে তোলা ছিল অত্যন্ত কঠিন। রাশিয়ান সাম্রাজ্য বিস্তারের পর পূর্ব দিকে জনবসতি গড়ে তোলার চেষ্টা শুরু করা হয়, তবে সাইবেরিয়ার চরম শীতলতা, বরফ আবৃত বিস্তীর্ণ অঞ্চল ও অবকাঠামোর অভাবে শহর গড়ে তোলা ছিল অত্যন্ত দুরূহ। ইউরোপের নদীর ধারে যেমন সহজে নগর গড়ে ওঠে, এখানে তা ছিল অসম্ভব। বিংশ শতাব্দীর শুরুতে সোভিয়েত ইউনিয়ন ক্ষমতায় আসার পর পূর্বাঞ্চলের উন্নয়ন ও জনবসতি বাড়ানোর পরিকল্পনা হাতে নেয়। এবার মানুষকে স্বেচ্ছায় নয়, বরং জোর করে এই অঞ্চলে পাঠানো হতো। 1920 থেকে 1950 সালের মধ্যে স্টালিনের শাসনামলে লক্ষ লক্ষ মানুষকে সাইবেরিয়াতে পাঠানো হয়। এর মধ্যে অনেক রাজনৈতিক বন্দীও ছিলেন, যাদের মূলত সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য কারাদণ্ড দেওয়া হতো। আর বহু সাধারণ মানুষকেও এখানে কঠোর পরিশ্রমের জন্য জোর করে পাঠানো হতো। অনেককে তুষারমণ্ডিত অঞ্চলের কঠোর শ্রম শিবিরেও পাঠানো হতো। এইসব মানুষকে তুষারমণ্ডিত অঞ্চলে কঠোর পরিশ্রম করতে হতো, যেখানে বন্দীদের বিভিন্ন খনি, বন ও নির্মাণ প্রকল্পে অমানবিক পরিশ্রম করতে হতো। অথচ এখানে খাদ্য ও আশ্রয়ের ছিল খুবই অভাব। এই সময় সোভিয়েত সরকার সাইবেরিয়ায় নতুন শহর, শিল্পকেন্দ্র, তেলক্ষেত্র, কয়লা খনি ও সামরিক ঘাঁটি স্থাপন করতে শুরু করে। উদ্দেশ্য ছিল সাইবেরিয়ায় বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে অর্থনীতি শক্তিশালী করা এবং এই অঞ্চলে সোভিয়েত নিয়ন্ত্রণের প্রভাব বিস্তার করা। এই প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। 1916 সালে নির্মাণ শেষ হওয়া এই রেলপথ পশ্চিমে মস্কো থেকে শুরু করে পূর্বে ভ্লাদিভস্তক পর্যন্ত 9000 কিলোমিটারেরও বেশি বিস্তৃত। এটি বিশ্বের দীর্ঘতম রেলপথ, যা সাইবেরিয়াকে রাশিয়ার পশ্চিম অঞ্চলের সাথে সংযুক্ত করে। এই রেলপথ সাইবেরিয়ার পথকে কিছুটা সহজ করলেও বেশিরভাগ রাশিয়ান এই অঞ্চলে স্থায়ীভাবে বসবাসে আগ্রহী ছিল না। তার প্রধান কারণও পরিষ্কার। রাশিয়ার পশ্চিম অংশ বসবাসের জন্য সব দিক থেকে আদর্শ। ইউরোপীয় রাশিয়ার আবহাওয়া তুলনামূলকভাবে মৃদু, মাটি উর্বর এবং সমতল ভূমি, যা নির্মাণ কাজকে সহজ করে। বিশেষত ব্ল্যাক আর্থ বেল্ট অঞ্চল বিশ্বের সবচেয়ে উর্বর কৃষি জমির একটি। এই ভূমি বেলগোরড থেকে বোর্নেজ অঞ্চল পর্যন্ত বিস্তৃত, যেখানে প্রচুর পরিমাণে গম, বার্লি ও সূর্যমুখী চাষ হয়। রাশিয়ার প্রায় 70% শস্য এই অঞ্চলেই উৎপন্ন হয়। এছাড়া ইউরোপের দীর্ঘতম নদী ভোলগা এবং ডন ঐতিহাসিকভাবে বাণিজ্য ও যোগাযোগের প্রধান মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। ভোলগা নদী রাশিয়ার অন্তত 11টি বড় শহরের সাথে সংযুক্ত, যার মধ্যে কাজান, নিজনি নভগোরড ও ভলগোগ্রাদ উল্লেখযোগ্য। এই নদীর শেষে ক্যাসপিয়ান সাগরে গিয়ে মেশে, ফলে কৃষিকাজ, বাণিজ্য ও পরিবহনে অনেক সুবিধা হয়। পশ্চিম রাশিয়া ইউরোপের কাছাকাছি হওয়ায় এখানে বাণিজ্যিক চর্চা, শিল্পোন্নত অবকাঠামো ও আধুনিক জীবনধারা বিকশিত হয়েছে। এর দুটি বড় উদাহরণ হলো মস্কো ও সেন্ট পিটার্সবার্গ। এই দুটি শহরে মিলিয়ে
মিলিয়ে প্রায় 2 কোটি মানুষ এখানে বসবাস করে। এখানে রয়েছে উন্নত সড়ক ব্যবস্থা, উচ্চমানের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং প্রচুর চাকরির সুযোগ, যা এই শহরগুলিকে রাশিয়ার সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্র হিসাবে গড়ে তুলেছে। রাশিয়ার বড় বড় ব্যবসা, সরকারি অফিস ও পেশাজীবী শ্রেণীর বেশিরভাগ মানুষই এখানে কেন্দ্রীভূত। সোভিয়েত ইউনিয়নের সময়ও পশ্চিমাঞ্চলকেই বেশি অগ্রাধিকার দেওয়া হতো। তখনকার রেড এলিট অর্থাৎ সরকারি কর্মকর্তা এবং বুদ্ধিজীবীরা মস্কো ও সেন্ট পিটার্সবার্গেই থাকতেন। বেশিরভাগ সরকারি বিনিয়োগও এই শহরগুলোকে কেন্দ্রীভূত থাকত। এই প্রবণতা এখনও একই রকম রয়ে গেছে। উদাহরণস্বরূপ, মস্কোতে একজন মানুষের গড় বেতন রাশিয়ার জাতীয় গড় বেতনের প্রায় দ্বিগুণ। তাই এখনও অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রীভবন মূলত পশ্চিমেই। অন্যদিকে সাইবেরিয়া এবং পূর্ব রাশিয়ার তুলনায় অনেক পিছিয়ে। এর বড় কারণ হলো এখানকার কঠোর পরিবেশ। সাইবেরিয়ার বিস্তীর্ণ এলাকা বরফে ঢাকা থাকে। উদাহরণস্বরূপ ইয়াতুস্ক শহর, যা বিশ্বের সবচেয়ে ঠান্ডা শহরগুলির একটি। শীতকালে এখানে তাপমাত্রা -50°C পর্যন্ত নেমে যায়। বছরের বড় অংশে নদী জমে থাকে। গ্রীষ্মকাল খুবই ছোট, আর মশার উপদ্রব মানুষের জীবনকে কষ্টকর করে তোলে। এই অঞ্চল খুবই বিস্তৃত। শহরগুলো একে অপরের থেকে অনেক দূরে। মাঝখানে রয়েছে বন, তুষারময় প্রান্তর আর দুর্গম পাহাড়। প্রায় নেই কোনো অবকাঠামো। এই অঞ্চলে কৃষিকাজও সীমিত। এই শূন্যতার মধ্যেও সাইবেরিয়ায় লুকিয়ে আছে বিশাল প্রাকৃতিক সম্পদ। এখানে রয়েছে রাশিয়ার সবচেয়ে বড় তেল এবং গ্যাসের ভান্ডার। সরকারি পরিসংখ্যান অনুযায়ী রাশিয়ার প্রায় 80% প্রাকৃতিক গ্যাস এবং 70% তেল সাইবেরিয়া থেকেই আসে। ইউরোপে যে গ্যাস সরবরাহ করা হয় তার বড় অংশ এখান থেকেই যায়। এছাড়া সাইবেরিয়ার বৈকাল হ্রদ বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ। এর গভীরতা প্রায় 1600 মিটার এবং এখানে বিশ্বের প্রায় 20% মিঠা পানির মজুদ রয়েছে। সাইবেরিয়ার আরেকটি সম্পদ হলো কয়লা। রাশিয়ার প্রায় 80% কয়লার মজুদ এখানেই রয়েছে। তাছাড়া বিশাল সোনা, হীরা এবং ইউরেনিয়ামের খনিও রয়েছে এখানে। উদাহরণস্বরূপ, আর্কটিক অঞ্চলে কুই নদীর কাছাকাছি বিশ্বের সবচেয়ে বড় সোনার ভান্ডার রয়েছে, যেখানে ধারণা করা হয় আনুমানিক 450 টন সোনা রয়েছে। এছাড়া রাশিয়ায় রয়েছে ইউরেনিয়ামের বিশাল ভান্ডার, যা রাশিয়াকে বিশ্বের 5ম বৃহত্তম উৎপাদক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু এই বিপুল সম্পদ আহরণ করা রাশিয়ার জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং কঠিন। প্রচণ্ড ঠান্ডা, তুষারপাত, রাস্তাঘাটের অভাব এবং সরঞ্জাম পরিবহনের জটিলতা সবকিছু কঠিন করে তোলে এখানে। তাই এখানকার খনন মধ্যপ্রাচ্য বা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল। এমনকি মাটি পর্যন্ত পৌঁছানোই অনেক বড় চ্যালেঞ্জ।